গো অ্যাকশন। কমেন্টস পড়ার জন্য একটা মোবাইল, কারণ হইতেছে কি আমার 13 শেষ আসবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগত জানাচ্ছি আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই লাইভ ক্লাসটিতে। আপনারা যারা যুক্ত হয়েছেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক, ভর্তি হওয়ার ইচ্ছা সবার আছে, জাতীয় ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে পড়তে চান, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্টে পড়তে যারা ইচ্ছুক, তাদেরকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ পড়াশোনার মধ্য দিয়ে সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনাকে পড়াশোনায় এই মুহূর্তে ব্যস্ত থাকতে হবে। আপনার এই ব্যস্ততাটাকে তুলনামূলকভাবে একটু কমিয়ে দেওয়ার জন্য, আপনার মোটা প্রিপারেশনটাকে হালকার উপর ঝাপসা করে দেওয়ার জন্য একটা স্লিম বডি, অর্থাৎ মিস্টার পারফেকশনিস্ট, যেটা মিস্টার আমিন খানের বডিতে নিয়ে আসার জন্য সাজেশনমূলক ক্লাসটির জন্য আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা মোটা মোটা বই পড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য স্বপ্ন দেখছেন, ভাই, মোটা শরীরও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মোটা বইও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মোটা সাজেশনও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো আপনারা 100% যারা কমেন্ট পেতে চান, তাদের জন্য আজকের এই ক্লাসটি না। কারণ 100% মানুষ কখনো 100% যারা ভালো মানুষ তারা আসলে মানুষ না, তারা অতি মানুষ, তার মানে অতি মানব, তার মানে তারা 100% কোনো কিছুই ভালো না ভাই। 100% কি আসলে কোনো কিছু হওয়া সম্ভব না। না আবার ফার্সি ভাষার শব্দ, না আবার বিদেশি ভাষার শব্দ, তার মানে কথা না বাড়িয়ে যার যা কিছু তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। কোথায়? কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন, সব কিছু ক্লিয়ার আছে কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা। ছোট্ট একটা প্রশ্ন করব না, বোর্ডে যে লেখাগুলো আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ ক্লাস 14-15, সকল জ্ঞানীর উপরে আছেন এক মহাজ্ঞানী। জাতীয় ইউনিভার্সিটির এই স্লোগানটার জন্য জাতীয় ইউনিভার্সিটির স্টার্টিং মুভমেন্ট থেকে আজকে পর্যন্ত সকল ভিসি মহোদয়কে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঠিক আছে, তার মানে জাতীয় ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যারা আছেন, মহান স্রষ্টার উপর দৃঢ় প্রত্যয়ে তারা এই স্লোগানটি রেখেছেন। এই স্লোগানটি আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ। তো আপনারা যারা ক্লাসটা দেখছেন, ছোট্ট করে একটু কমেন্টস করে দেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার ভোকাল, আমার কণ্ঠ ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন। যদি আমার কণ্ঠ ঠিক মতো বোঝা না যায়, তাহলে অবশ্যই আমাকে 1 কাপ চা খেতে হবে। 1 কাপ চা আবার একটা বাংলা মুভির নাম। চা আবার চীনা ভাষার শব্দ। বর্তমানে এই চীনা ভাষার শব্দটা, চা শব্দটা চীনা আগে ছিল, বর্তমানে চা কোন ভাষার শব্দ সেটা আপনারা একটু কমেন্টসে জানাবেন। স্যার আপনি এত কিউট কেন? আচ্ছা, এটা যদি একটা মেয়ে বলতে ভালো লাগতো। অনেকদিন মেয়েদের এরকম কমেন্টস পাই না। আচ্ছা, স্যার আপনি এত কিউট কেন, এটা কোন ধরনের বাক্য একটু বলেন তো? সরল, জটিল, এরপরে সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, আরেকটা পরিমণি বাক্য। কোন বাক্য একটু কমেন্টস করবেন তো ভাইয়া। ঠিক আছে, কোন বাক্য হবে একটু কমেন্টস করবেন। তাহলে আমি চলে যাচ্ছি স্লাইডের মধ্যে। দেখেন আজকে স্লাইডটার ভিতরে কি আছে একটু খেয়াল করেন। জাস্ট আপনারা যারা যারা মোটা মোটা বই পড়ছেন, মোটা বই থেকে একেবারে সরস খাঁটি জিনিসটা যারা এক ফাইলে যথেষ্ট, অর্থাৎ একটা ক্লাসের মাধ্যমে জাতীয় ইউনিভার্সিটির বাংলা সাজেশনটা আপনারা আদ্যুপান্ত এ টু জেড পেতে চান, তাদের জন্য আজকের এই ক্লাসটি। নিয়ামুল স্যার কথা বেশি বললেও সাপাবাজি কম করে, ডাইরেক্ট অ্যাকশন। দেখেন আজকের এই স্লাইডটার মধ্যে কি আসছে সেটা দেখেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 14-15 সেশনে জাতীয় ইউনিভার্সিটিতে কোশ্চেন এসেছিল কয়টা? অপশন এ 20টা, অপশন এ 25, অপশন সরি আপনাদের অপশন দিতে তো ভুলে গেছি। এই কলম টলম কই রে ভাই, খুঁজা পাই না কে? কলম কই কই? এটাই তো ভাই, একটু দেখাই দিলে জিনিসটা মানে ভালো হয় আর কি। জি ভাই, আমি তো নতুন নতুন মুরব্বী না। আচ্ছা, অপশন এ 2014-25 14-15 সেশনে বাংলা প্রশ্ন কয়টা ছিল? 25টা, 20টা, তারপরে গিয়ে অপশন সি 30টা। কয়টা ছিল? এ বি সি কয়টা ছিল? আপনাদের যদি কারো জানা থাকে
প্রশ্ন ব্যাংকটা যদি আপনার কাছে থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এ মানে অপু বিশ্বাস, বি মানে বুবলি, সি মানে পূজা চেরি, আর ডি মানে দিঘি। ও যে এখনো ছোট্ট তো, পিচ্ছি তো, এই জন্য ওটা দিলাম না। তার মানে খেয়াল করুন 25, 20 এবং 30। অনেকে কমেন্টস করেছেন ভাইয়া 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 ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভাইয়া ভাইয়া ছাইয়া ছাইয়া দেওয়া হবে না, পড়াশোনা করতে হবে। ঠিক আছে, ভাইয়া ভাইয়া ছাইয়া ছাইয়া দেওয়া হবে না, পড়াশোনা করবেন। একদিন তো এক ভাইয়া লিখেছেন, পরে কি হবে, একদিন মরেই তো যাব। আল্লাহ রে আল্লাহ, মা বাবার প্রতি কি তোমার কোনো দায় দায়িত্ব নাই? মরে যাবা, তাহলে তোমার ভিডিও ভাইরাল হইলো কেন মরার আগে? এর আগে মরে যেত তাহলে তো ভালো হইতো। তার মানে অনেকে রাইট উত্তর দিয়ে যাচ্ছেন। দেখেন আজকের ক্লাসে স্লাইডে কি থাকছে সেটা হচ্ছে এই মুহূর্তে আমি দেখছি। দ্বিতীয় কোশ্চেনটা দেখেন, আমি দ্রুত 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 দ্রুত। তার মানে এবার দেখেন আমি চলে আসলাম যাতে আপনার রাইট উত্তরটা দেখতে না পারেন কোনটা হবে রাইট উত্তর। এবার দেখেন জাতীয় ইউনিভার্সিটির 12-13 সেশন থেকে টোটাল 25টা প্রশ্ন এসেছিল। কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছিল সেই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত তথ্য দিব। এবং হচ্ছে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের 4-5 সেশন, 3-4, তারপরে হচ্ছে 2-3, তারপরে হচ্ছে 1-2। ধন্যবাদ। তার মানে ধন্যবাদটা জানাচ্ছি ক্লাসটা শুরু করার জন্য। ধন্যবাদ নামে একটা কবিতা আছে, কবিতাটা কার? ধন্যবাদ নামে একটা কবিতা আছে আলাউদ্দিন আল আজাদের। এটা আসলে কবিতা না, এটা হচ্ছে ধন্যবাদ হচ্ছে আলাউদ্দিন আল আজাদের একটা নাটকের নাম। আবার ধন্যবাদ নামে একটা কবিতা আছে আহসান হাবিবের। বিষয়টা খেয়াল করেন, আমাদের ভাষা আন্দোলনের উপর প্রথম যে গ্রন্থ প্রকাশিত হয় এটা আছে আলাউদ্দিন আল আজাদের। স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু, আলাউদ্দিন আল আজাদের। সো ওনার একটা নাটকের নাম হচ্ছে ধন্যবাদ। ওনার বাড়ি হচ্ছে নরসিংদীতে। নরসিংদীর অনেক বিখ্যাত কবিতা আছেন, কবি আছেন, শামসুর রহমান আছেন, ভাই গিরিশচন্দ্র সেন আছেন। আর নরসিংদীর কারা কারা ক্লাসে আছেন সেটা অবশ্যই আমাকে একটু জানাবেন। সো আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসের মূল আকর্ষণীয় অংশের মধ্যে। ধন্যবাদটা আবার আপনাদের জন্য রিপিট করব। কোথায় চলে আসছি একটু দেখেন। এই মুহূর্তে যেটা খেয়াল করব সেটা হচ্ছে 14-15 সেশনে বাংলা অংশে প্রশ্ন ছিল কয়টা? 25টা প্রশ্ন ছিল। তার মানে একের উত্তর পেয়েছেন যারা যারা, অনেকে রাইট উত্তর দিয়েছেন। তার মানে কোশ্চেন ছিল কয়টা বলেন তো? কয়টা? আসসালামু আলাইকুম, সুমাইয়া ইসলাম সালাম দিয়েছেন, অনেকক্ষণ পরে সালাম পাইলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে। মাহে রমজান মাস, উল্টাপাল্টা কথা আমি বলবো না, আপনারা মুখ সংযত রাখবেন, কমেন্টস বক্স সংযত রাখবেন। খেয়াল করেন এই প্রশ্নের উত্তরটা কোনটা হবে আপনারা কমেন্টস করবেন, আমি সাথে সাথে উত্তর দিব। নাইলে আমার গোষ্ঠী আপনারা উদ্ধার করেন কমেন্টস করে, স্যার 1.5 ঘন্টা ক্লাস করলাম স্যার, একটার উত্তর পাইলাম না। এই জন্য ভাই আমি কমেন্টস করছি, প্রতিজ্ঞা করছি আপনাদের সাথে সাথে উত্তর দিয়ে দিব, কোনো পেঁচামো না, ডিরেক্ট প্রশ্ন, আর চুলকাবো না, সরাসরি কোশ্চেন। সেটা হচ্ছে একটু খেয়াল করেন আপনারা কি ব্যাখ্যা সহ। ও মারে, ও মারে, এত ঝামেলা কে? কোন বানানটি অশুদ্ধ? বানানটি, আচ্ছা, কোন বানানটি অশুদ্ধ জানতে চাওয়া হয়েছে। কোন বানানটি অশুদ্ধ? বানানটা ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয় সেটা আমাকে একটু কমেন্টস করেন। বানান কোন তত্ত্বে আলোচনা হয়? আমি ছোট ছোট প্রশ্ন করব, সাথে ব্যাখ্যা দিব। দেখেন খেয়াল করেন, বানান ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয়, বানান ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা, খেয়াল করেন। মুসলমান পুরুষরা বিয়ে করতে পারে কয়টা? 4টা। তার মানে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা? 4টা। মুসলমানের খোলাফায়ে রাশিদিন কয়জন? 4 জন। ডান। তার মানে খেয়াল করেন বানানটা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা হয় সেটা আপনারা একটু কমেন্টস করেন। বাট এই জায়গার মধ্যে জানতে চাওয়া হচ্ছে কোন বানানটি অশুদ্ধ, মানে হচ্ছে কোন বানানটি ভুল। খেয়াল করেন আগে বিয়ে নাকি আগে বাচ্চা, এটা একটু কমেন্টস করেন। আগে বিয়ে নাকি হচ্ছে আগে বাচ্চা, সেটা একটু কমেন্টস করেন। আগে বিয়ে নাকি বাচ্চা, আগে বিয়ে নাকি আগে বাচ্চা, এটা একটু কমেন্টস করেন। তার মানে হচ্ছে ডেফিনেটলি আগে হচ্ছে আগে বাচ্চা, সরি,
বাংলাদেশে আগে বাচ্চা না, মেসি নেইমার সুয়ারেজের দেশে হচ্ছে আগে কি বাচ্চা, আমাদের মুসলিম প্রধান দেশে আগে হচ্ছে কি বিয়ে। তার মানে খেয়াল করেন, আগে বিয়ে তারপরে কি বাচ্চা, তার মানে আগে প্রশ্ন তারপরে কি বলেন তো উত্তর, আগে প্রশ্ন তারপরে কি বলেন তো উত্তর, আগে প্রশ্ন তারপরে কি বলেন তো উত্তর। তার মানে আগে প্রশ্নটা ভালো করে বুঝেন, প্রশ্নটা কি বলেছে, শুদ্ধ নাকি অশুদ্ধ, খেয়াল করেন। অশুদ্ধ চেয়েছে পুরস্কার, বহিষ্কার, ত্রিভুজ, আরেকটা কি ভুবন। কোনটা আসলে এই জায়গাটার ভিতরে বেসিক্যালি হচ্ছে রাইট উত্তর, কোন বানানটি হচ্ছে অশুদ্ধ সেটা হচ্ছে, একটু খেয়াল করেন, পুরস্কার। এই যে দেখেন পুরস্কার, এই যে রয়ের নিচে কি আছে, অ আছে। আমরা জানি 36টি ব্যঞ্জন বর্ণের সাথে কি আছে, অযুক্ত আছে। 36টা ব্যঞ্জন বর্ণের সাথে কি আছে, অযুক্ত আছে। কয়টার সাথে অযুক্ত আছে, 36টি বর্ণের সাথে কি যুক্ত আছে, ও আছে। কয়টার সাথে বলেন তো, 36টি ব্যঞ্জন বর্ণের সাথে কি আছে, অযুক্ত আছে। তার মানে অযুক্ত নাই কয়টার সাথে, তিনটার সাথে। অযুক্ত নাই কয়টার সাথে, বেসিক্যালি কয়টা বলেন তো, তিনটা। কয়টা বলেন তো, তিনটা। ওই তিনটার নাম কি, অনুসার, বিসর্গ, তারপরে কি বলেন তো চন্দ্রবিন্দু। অযুক্ত নাই বেসিক্যালি কয়টার সাথে, তিনটার সাথে। ওই তিনটার নাম কি, অনুসার, বিসর্গ, তারপরে কি বলেন তো চন্দ্রবিন্দু। তার মানে আমরা ছোটবেলার দিকে একটু ফিরে যাই, খেয়াল করবেন ছোটবেলায় বৃষ্টির দিনে যখন ক্লাসে টিচার আসতো না, তখন আমরা এইভাবে খেলতাম, রাম শাম যদু মধু অস কস সিঙ্গারা বুলবুলি। তার মানে প্রত্যেকটা 36টা ব্যঞ্জন বর্ণের সাথে কি আছে, ও আছে। তাহলে হচ্ছে র, পুর, লাস্টে কি আছে, অ। তার মানে আমরা স্কুলে খেলতাম কি, অস কস সিঙ্গারা বুলবুলি, অয়ের সাথে কি হবে, অস। অয় অস, বানানটা কি বলেন তো, অস। অয়ের পরে কোন স হবে বলেন তো, দন্তস্ব। পুরস্কার, তাইলে দেখেন হচ্ছে বানানটা লেখেন হচ্ছে তিরস্কার। তার মানে হচ্ছে মনস্কামনা, মনস্কামনা। তার মানে অয়ের পরে কোন স, দন্তাস্য, অয়ের পরে কোন স, দন্তাস্য। তার মানে পুরস্কার বানানটা হচ্ছে রাইট। এরপর হচ্ছে বহিষ্কার। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা এবার দেখেন হচ্ছে কি বলেন তো, বহিষ্কার। আবার দেখেন, কারিনা এবং শাহিদ কাপুরের একটা বিখ্যাত গান আছে, ইশকে হেতু ইশকে কাহা ইজহার। আমি আসলে এটা আমার একটা ফেভারিট গান, খেয়াল কর, ইশ মানে হচ্ছে ইশ। যেমন হচ্ছে এই ইশ সাউন্ডটা কখন করে, এটা নিয়ে আমি ব্যাখ্যা দিতে পারবো না, সামনে রমজান মাস, রমজানের আগাম প্রস্তুতি হিসাবে আমি এটা ব্যাখ্যা, ইশ কখন বলে সেটা আপনারা ভালো বলেন, আপনারা ভালো বুঝেন, হয়তো বা কারো এটা জীবনে অভিজ্ঞতা আছে, কারো অভিজ্ঞতা থাকলে, না থাকলে ভাই এই বিষয়ে আমার নো কমেন্টস, চাকরি থাকবে না, ঠিক আছে। ইশ, এটা মনে রাখবেন, অস, ইশ, ইশ, অস। তার মানে রশ্মি, তার মানে হচ্ছে এই যে দেখেন বহি, এরপরে কি হবে, রশ্মির পরে কি হবে বলেন তো, মূর্ধন্য ষ। তার মানে এই জায়গায় বহিষ্কার, রশ্মির পরে কোন ষ হয়েছে, মূর্ধন্য হয়েছে। তার মানে এই বানানটাও কি বলেন তো, রাইট উত্তর। তার মানে হচ্ছে এই জায়গায় প্রথমটাও সঠিক বানান, দ্বিতীয়টা হচ্ছে সঠিক বানান। এবার তাইলে খেয়াল করেন, ঘটনাটা ঘটছে, ঘাবলাটা ঘটছে ওই জায়গাটার ভিতরে, কোন জায়গাটার ভিতরে একটু খেয়াল করেন। এরপরটা আছে কি, ত্রিভুজ। আচ্ছা ত্রিভুজ কোন সমাস, একটু কমেন্টস করেন তো ভাইয়া, ত্রিভুজ, 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 ত্রিভুজ কোন সমাস? এটা কি দ্বিগু সমাস নাকি সংখ্যাবাচক বহুব্রী সমাস? এটা কি দ্বিগু সমাস নাকি এবং সংখ্যাবাচক বহুব্রী সমাস, কোনটা? ত্রিভুজ কোন সমাস, দ্বিগু নাকি সংখ্যাবাচক বহুব্রী, কোনটা হবে? ত্রিভুজ দ্বিগু নাকি সংখ্যাবাচক বহুব্রী? এটা আপনাদেরকে আরেকটা প্রশ্ন আমি জুড়ে দেই। ত্রিভুজ এর সংজ্ঞা হচ্ছে তিন বাহুর সমাহার। সমাহার বা সমষ্টি বুঝালে কোন সমাস হবে, দ্বিগু সমাস হবে। এটা আমি আপনি আমরা সবাই জানি। একসময় প্রধানমন্ত্রী হাসিনা ছিল, এখন প্রধান উপদেষ্টা বিগ বস দোয়া ইউনুস দেশ চালাচ্ছেন। তো আপনাদেরকে বলবো যেটা, সেটা হচ্ছে খেয়াল করেন, ত্রিভুজ, আমি নেয়ামুল সজ্ঞানে কনফিডেন্টলি উত্তর দিচ্ছি, ত্রিভুজের ডেফিনেশন বা সংজ্ঞাটা হচ্ছে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে, ত্রিভুজ বলে। শুধু তিনটা বাহু থাকলেই ত্রিভুজ হয় না, যেমন ধরেন একটা বাহু, দুইটা বাহু, আরেকটা বাহু, তার মানে কি এটা কি ত্রিভুজ হইছে না। তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে, ত্রিভুজ বলে। তিনটাকেও বুঝায় না, বাহুটাকেও বুঝায় না, অন্যটাকে বুঝায়। তার মানে তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, এই যে দেখেন তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, তার মানে হচ্ছে এটা কি বলেন তো, ক্ষেত্রফল বুঝায়। কি বুঝায়, ক্ষেত্রফল বুঝায়। তিনটা বাহু বুঝায় না, বেসিক্যালি ক্ষেত্রফল বুঝায়। রমজান মাসে আমি বহুব্রী সমাস পড়াই না, কেন পড়াই না একটু খেয়াল করেন। যেমন হচ্ছে বহুব্রী মানে হচ্ছে আগেরটাও বুঝায় না, পরেরটাও বুঝায় না, তৃতীয় পদ বুঝায়। তৃতীয় পদ বুঝান মানে বুঝেন নাই, আমি হলাম ছেলে মানুষ, আপনারা অনেকে ক্লাস করছেন মেয়ে মানুষ, ছেলেও না মেয়েও না, ওই যে ওইটা।
ওই যে ওইটা ওইটা রাস্তাঘাটে দেখলে টাকা চায়, ফার্ম গেটে সিনেমা হলের নিচে আছে, যেই দিকে যান ভাই আপনাদের মধ্যেও হয়তো বা এরকম অ্যাটিটিউড কারো নাই, না থাকাটাই আমি আশা করি আল্লাহর কাছ থেকে একটা বড় ধরনের পুরস্কার। ঠিক আছে, আচ্ছা। তার মানে অনেকে রাইট উত্তর দিচ্ছেন দিগু 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 দিগু। ইজাজ মাহমুদ দেখছেন সালাম দিয়েছেন, ও আল্লাহ, সামনাসামনি দেখা পরে ইজাজের একটা সালাম দেয় না, আজকে ক্লাসে আসার পরে সালাম দেয়। আচ্ছা, সালাম কি এরকম হয়ে গেছে রে ভাই? রাস্তাঘাটে দেখলে সালামও দেয় না, ক্লাসে এলে সালাম দেয়। যা হোক, সালামটা কন্টিনিউ থাকলো অনলাইন প্ল্যাটফর্মে, ধন্যবাদ। খেয়াল করেন তাহলে যেটা বলতে চাই, তার মানে খেয়াল করেন ত্রিভুজ রাইট উত্তর সংখ্যাবাচক বহুব্রী সমাস আমার মতে। কিন্তু পরীক্ষার খাতা তো আমি দেখবো না, বাস মারা কে খাবেন আপনারা? পরীক্ষায় আপনারা এখন পর্যন্ত আপনারা উত্তর করবেন ত্রিভুজ 100%। ত্রিভুজ কোন সমাস বলেন তো? 100% ত্রিভুজটা দ্বিগু সমাস, উত্তর দাগাবেন। কিন্তু উত্তরটা হওয়ার কথা সংখ্যাবাচক বহুব্রী সমাস। আমি কি বুঝাইতে পারছি? যখন থেকে আমি মুখ দিয়ে বলবো যে আপনি ভাই উত্তর করা শুরু করবেন সংখ্যাবাচক বহুব্রী, তখন থেকে করেন। বাট এতটুক জেনে রাখেন সত্যটা, যে ত্রিভুজটা কোন সমাস? সংখ্যাবাচক বহুব্রী সমাস। কিন্তু চান্স পাইতে গেলে আপনাকে উত্তর করতে হবে কি বলেন তো? দ্বিগু সমাস। আসলে এই যে ভুবন, ভুবন বানানটাও কি বলেন তো? ভুবন বানানটাও কি বলেন তো? রাইট। ভুবন বানানটাও কি বলেন তো? রাইট। আসলে এই জায়গার ভিতরে সামান্য একটু প্রশ্নটার ভিতরে একটু মিস্টেক হয়েছে। ভুবন বানানটা দীর্ঘ কাঠ দিয়া দিলে ভুল হইতো। ভুবন বানানটা কোন কাঠ দিয়া দিলে ভুল হইতো বলেন তো? দীর্ঘ কাঠ দিয়ে দিলে কি হইতো? ভুল হইতো। দীর্ঘ কাঠ দিয়া দিলে বানানটা কি ছিল? প্রশ্নটার সাথে রাইট ছিল। তার মানে একটা গান আছে, ইসলামিক গান, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। এরকম একটা গান আছে, ইসলামিক গান, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। তার মানে খেয়াল করেন, এই যে আমাদের দেয়া যে 4টা প্রশ্ন ছিল, 4টা অপশন ছিল, 4টাই রাইট ছিল। তবে ভুবন বানানটাতে দীর্ঘকার দিলে কি হবে? ভুল হবে। কি হবে বলেন তো? ভুল। তাহলে একের উত্তরটা কারা কারা রাইট দিয়েছেন? একের উত্তরটা দীর্ঘকার করে নেন, দীর্ঘকার। আসলে আমি ইচ্ছা করে নয়, অনিচ্ছা সত্ত্বেও ভুলটা হয়ে গেছে। ভুল ইজ তো ভুল, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রে ভুল। বাট আপনারা এই ভুলটা কারা কারা ধরতে পারছিলেন একটু কমেন্টস করেন তো, কার কারটা উত্তরটা রাইট হচ্ছে। প্রত্যেকটা বানানই ভুল। ভুবন বানানটা যখন দীর্ঘকার হবে তখন কি হবে? ভুল হবে। ঠিক আছে, তার মানে ভুবন বানানটা কোনকার হবে? দীর্ঘকার। বাকি সব ঠিক ছিল। ঠিক আছে, চলে যাচ্ছি, খেয়াল করেন, চলে যাচ্ছি দ্বিতীয় কোশ্চেনের মধ্যে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা লিজেন কেয়ারের জাতীয় ইউনিভার্সিটির বইটা আপনারা যারা ফ্রিতে পেতে চান তাদেরকে বইটা দিব। যারা আজকে ক্লাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাইট উত্তর দিবেন তারা লিজেন কেয়ারের জাতীয় ইউনিভার্সিটির বইটা ফ্রিতে পেয়ে যাবেন। এবার চলে যাচ্ছি 2 নাম্বার কোশ্চেনটার মধ্যে, একটু দেখেন। আমি বেশি কথা বলবো না ভাই। 2 নাম্বার কোশ্চেন দেখেন, কোন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা? কোন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা? এই প্রশ্নটা উত্তর করেন, এ বি সি ডি কোনটা রাইট উত্তর হবে। এর আগে আমি যেটা করছি আপনাদের কাছে, এই যে দেখেন বাগধারা, ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয় সেটা একটা প্রশ্ন করব পরে। কোন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা? অপশন এ দুধের মাছি, চিনির বলদ, তারপর সুখের পায়রা, বসন্তের কুকিল। এই প্রশ্নটা এ অর বি, দেখি কে কমেন্টস করে। 2 নাম্বার কোশ্চেন, তারপরে 2 নাম্বার কোশ্চেনটা কি হবে একটু বলেন। 2 নাম্বার কোশ্চেন দ্রুত, 2 নাম্বার কোশ্চেনটা কি হচ্ছে একটু খেয়াল করেন দ্রুত। ঠিক আছে, আচ্ছা। তার মানে খেয়াল করেন, বাগধারা ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা, একটু খেয়াল করেন। একটু আগে যে প্রশ্নটা করেছিলাম, বানান ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয়? বানান ব্যাকরণের ধ্বনি তত্ত্বে বা ফোনোলজিতে আলোচনা হয়। কি কি আর কি কি আলোচনা হয়? ধ্বনি, বর্ণ, সন্ধি, নত্ব এবং সত্যবিধান, তারপর উচ্চারণ, অক্ষর, বানান, ধ্বনি তত্ত্বে আলোচনা হয়। বাট এবার দেখেন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা। এ নাম্বার অপশন দিচ্ছি, বাগধারা ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচনা হয়, বাক্য তত্ত্ব। বি নাম্বার অপশন আরেকটা দিচ্ছি, সেটা ধরেন অর্থতত্ত্বে।
তাহলে বাগধারা ব্যাকরণে কোন তথ্যে আলোচনা হয় সাথে একটু কমেন্টস করেন, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি পরবর্তীতে, কারণ এই কোশ্চেনটা আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না, কারণ হচ্ছে এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুধের মাছি, সুখের পায়রা, বসন্তের কুকিল, এই তিনটা দেখেন, দুধের মাছি, সুখের পায়রা, বসন্তের কুকিল, এই তিনটাই হচ্ছে বেসিক্যালি, যেমন হচ্ছে দুধে মাছি বসে কখন, যখন হচ্ছে খারাপ জিনিসের মধ্যে কিন্তু মাছি বসে না, দেখবেন ভালো জিনিস বা বেসিক্যালি দুধের মাছি তারপর হচ্ছে সুখের পায়রা, বসন্তের কুকিল কারা, যারা আপনার সুসময়ের ফ্রেন্ড। কার ফ্রেন্ড বলেন তো? সুসময়ের ফ্রেন্ড। আর এই জায়গায় রাইট উত্তর হচ্ছে চিনির বলদ। চিনির বলদ মানে কি? বলদ দেখবেন হচ্ছে বলদ সবসময় হচ্ছে ভারী জিনিস ছাড়া রাস্তাঘাটে মুভমেন্ট করে না। এগুলার কাঁধের ভিতরে আপনি যত ভারী ওয়েট দিবেন তারা তত দ্রুত কি করবে? মুভ করবে। তারা তত দ্রুত কি করবে? মুভ করবে। এই বিষয়টা আপনি একটু বুঝবেন। দ্বিতীয় যে প্রশ্নটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করেন 2 নম্বর প্রশ্নের রাইট উত্তর হচ্ছে কোনটা হচ্ছে বলেন তো? দুই। আমার কোশ্চেন ছিল এই কোশ্চেনটার চেয়ে বেশি, এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাগধারা ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয় সেটা একটু ইম্পর্টেন্ট। বাগধারা ব্যাকরণ, এই যে দেখছেন, আমি কি পারি না পরিমণির কোন গান থেকে ভিডিও করতে ক্লাসের ভিতরে? পারি ভাই। যখনই হচ্ছে আমার আফসোস, এই জাতিরকে আমি ধিক্কার দিতে চাই। ধিক্কার জানা এই কারণে, যখনই আমরা কোনো এক্সক্লুসিভ তথ্য শেয়ার করি তখন আর ভাল লাগে না। যে ভাইয়া বেশি মজা দিতে পারে ওই ভাইয়ার ভিউ বেশি ক্লাসে। ভাই আমি পড়াই। তাহলে দেখেন অনেকে এই প্রশ্নের উত্তরটা রাইট উত্তর দিয়েছেন। খায়রুল ইসলাম বলতেছে ভাইয়া বাক্যতত্ত্বে। মিথুন সরকার বলতেছেন বাক্যতত্ত্বে। তার মানে ভাই আপনারটা ভুল। আমি এমন একটা টিচার, আপনার ভুল ধরিয়ে দিব, আপনি ভুলটা শুধরে নেবেন। খেয়াল করেন বাগধারা, এই যে খেয়াল করেন, এই যে বাগধারা, দুধের মাছি অর্থ কি? সুসময়ের বন্ধু। এবার হচ্ছে সুখের পায়রা, সুসময়ের বন্ধু। বসন্তের কুকিল, সুসময়ের বন্ধু। চিনির বলদ মানে কি? ভারবাই, কিন্তু হচ্ছে কি আননেসেসারি, আপনার এটা দরকার নেই। এই বাগধারা আপনি কেন পড়েন রে ভাই? অর্থ জানার জন্যই তো পড়েন। বেসিক্যালি আমি বাগধারা কেন পড়ি? অর্থ জানার জন্য পড়ি। তার মানে হচ্ছে বাগধারা ডেফিনেটলি অর্থতত্ত্বে আলোচনা হয়। কনসেপ্ট ক্লিয়ার? বাগধারা কেন পড়েন আপনি? অর্থ জানার জন্য পড়েন। তার মানে বাগধারা কোন তত্ত্বে আলোচনা হবে? ডেফিনেটলি কোন তত্ত্বে আলোচনা হবে? অর্থতত্ত্বে। কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু জানান। এই মানব জাতি, পরীক্ষার্থী জাতি, খেয়াল করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীর সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা যারা এতটুক বিষয় আপনাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে অবশ্যই জানেন। বাগধারা ব্যাকরণে কোন তত্ত্বে আলোচনা হয় বলেন তো? অর্থতত্ত্বে আলোচনা হয়। খেয়াল করেন বাগধারা কেন পড়েন আপনি? অর্থের জন্য। শব্দার্থ কোন তত্ত্বে আলোচনা হয়? শব্দতত্ত্বে। সমার্থক শব্দ সিনোনিম আপনি কেন পড়েন? অর্থ জানার জন্য পড়েন। পারিভাষিক শব্দ কেন পড়েন? অর্থ জানার জন্য পড়েন। বিপরীতার্থক শব্দ কেন পড়েন? অর্থ জানার জন্য পড়েন। সমুচ্চারিত শব্দ আপনি কেন পড়েন? অর্থ জানার জন্য পড়েন রে ভাই। এই জন্য এই তথ্যটার নামই হচ্ছে অর্থতত্ত্ব। মুখ্যার্থ কেন পড়েন? অর্থ জানার জন্য। বিপরীতার্থক শব্দ কেন পড়েন? অর্থ জানার জন্য পড়েন। বাচ্যার্থ কেন পড়েন? অর্থ জানার জন্য পড়েন। তার মানে এগুলো কোন তত্ত্বে বলেন তো? অর্থ জানার জন্য অর্থতত্ত্বে আলোচনা হয়। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, একজন বলতেছে এত গ্রামার পড়েও জেউতে আসলো না। মাসুম সওগাত ভাই, আমি আপনাকে বলি, জেউ কি বলতে কি আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বুঝিয়েছেন কিনা আমাকে একটু কমেন্টস করেন। তাহলে আপনাকে আমি এক ফাইল ওষুধ বলে দিব, এই ওষুধটা খান, যেটা হচ্ছে অলরেডি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যা হওয়ার তো হয়েই গেছে। যদি চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য একটা ফাটাফাটি হচ্ছে প্রিপারেশন নিতে চান তাহলে আমাকে একটু কমেন্টস করেন। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনের মধ্যে। যা পাবেন এক্সক্লুসিভ ইনফরমেশন ইনশাল্লাহ পাবেন। ক্যারে এবার 3 নাম্বার কোশ্চেনটা দেখেন, হাতে বন্দুক থাকলেও নিরীহ মানুষের দৃষ্টি পড়ে পশু পক্ষীর দিকে, এটি কোন ধরনের বাক্য? হাতে বন্দুক থাকলেও নিরীহ মানুষের দৃষ্টি পড়ে পশু পক্ষীর দিকে,
এটি কোন ধরনের বাক্য, এটা নিয়ে আমি আপনাদেরকে অ্যাট এ গ্লান্স একটু কথা বলতে চাই। সেটা আপনারা একটু মনোযোগ দিবেন, সেটা তাহলে আপনাদের উত্তরটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই এই প্রশ্নটার উত্তরটা কি হবে একটু বলেন। আচ্ছা, আমি জাতীয় ইউনিভার্সিটিতে পড়লে কি বিসিএস ক্যাডার হওয়া যাবে কি যাবে না, এবং জাতীয় ইউনিভার্সিটিতে পড়ার সুবিধা, জাতীয় ইউনিভার্সিটিতে পড়া বেটার নাকি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া বেটার, সেটা নিয়ে আমি হচ্ছে ক্লাসের লাস্টে এই মুহূর্তে একটু কথা বলবো। হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষের দৃষ্টি পড়ে কার দিকে বলেন তো? পক্ষীর দিকে। এই যে আমাদের কার দৃষ্টি পড়ে, কার দৃষ্টি পড়ে একটু বলেন, কার দৃষ্টি পড়ে? নিরীহ মানুষের, নিরীহ মানুষের কি পড়ে? দৃষ্টি পড়ে। কার উপরে পড়ে? পশু পক্ষীর উপরে পড়ে। কার দিকে পড়ে? এবং হাতে কি থাকলে? বন্দুক থাকলে। তার মানে খেয়াল করেন এই বাক্যের মধ্যে সাবজেক্ট কয়টা, এই বাক্যের মধ্যে কয়টা সাবজেক্ট আমাকে একটু কমেন্টস করেন। এই বাক্যের সাবজেক্ট কয়টা, এই বাক্যের সাবজেক্ট কয়টা? আমরা একটা খেয়াল করেন, একটা কর্তা, একটা কর্তা, একটা কর্তা প্লাস হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, একটা কি সমাপিকা ক্রিয়া থাকলে কোন বাক্য হবে বলেন তো? সরল বাক্য হবে। কোন বাক্য হবে? সরল বাক্য হবে। এক বা একাধিক কর্তা থাকতেই পারে, এক বা একাধিক, এক বা একাধিক কর্তা থাকতেই পারে। এক বা একাধিক কর্তা প্লাস হচ্ছে এক, এক বা একাধিক, এক বা একাধিক হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। এক বা একাধিক কি ক্রিয়া বলেন তো? অসমাপিকা ক্রিয়া। প্লাস হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া থাকলে কোন বাক্য হবে? সরল বাক্য হবে। ভাই আমি বললাম হচ্ছে রহিম, যেমন আমি বললাম লোকটি সিঁড়ি বেয়ে উপরে উঠে কলিং বেল চাপলেন, লোকটি সিঁড়ি বেয়ে উপরে উঠে কলিং বেল চাপলেন। এই কথাটা দ্বারা আপনি কি বুঝবেন খেয়াল করেন। যেমন হচ্ছে লোকটি কথাটি বললাম হচ্ছে একটা বাক্য লিখলাম, দেখলাম, দেখেন একটু। লোকটি কথা বলতে বলতে, লোকটি কথা বলতে বলতে, লোকটি কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে, কি বেয়ে বলেন তো? সিঁড়ি বেয়ে উপরে উঠে, কি উঠে বলেন তো? উপরে উঠে, উপরে উঠে কলিং বেল চেপ, কলিং বেল, কলিং বেল টিপলেন, টিপলেন। এবার একটু খেয়াল করেন, কলিং বেল টিপলেন এই বাক্যটার দিকে একটু খেয়াল করেন। লোকটি কথা বলতে বলতে, বলতে বলতে লাস্টে কি আছে? এ আছে। সিঁড়ি বেয়ে, বেয়ের নিচে কি আছে? এ আছে। উপরে উঠে এ আছে। তার মানে হচ্ছে চাপলেন। তার মানে খেয়াল করে এই বাক্যের মধ্যে একটা কথা মাথায় রাখেন, এ লেতে যদি, এ লেতে যদি ক্রিয়াপদ হিসাবে বাক্যের মাঝে বসে, ক্রিয়াপদ, ক্রিয়াপদ হিসাবে কোথায় বসে? মাঝে, তাইলে অসমাপিকা ক্রিয়া, অক্রিয়া। কি লিখলাম বলেন তো? অক্রিয়া। মানে কি? অসমাপিকা ক্রিয়া। আবার বলছি দেখেন, এ লেতে যদি, এ লেতে যদি ক্রিয়াপদ হিসেবে বাক্যের মাঝে বসে তাহলে অবশ্যই কি হবে? অসমাপিকা ক্রিয়া হবে। আর এ লেতে যদি ক্রিয়াপদ হিসেবে বাক্যের শেষে বসে তাহলে সেটা হবে কি হবে? সমাপিকা ক্রিয়া। দেখেন তো ভাইয়া, চা ক্রমশ জুড়িয়ে যাচ্ছে, যাচ্ছে লাস্টে কি আছে? এ আছে। তার মানে কি? সমাপিকা ক্রিয়া। আমি বললাম যে আমি খেতে খেতে খেলা দেখছি, খেতে খেতেটা কি? অসমাপিকা ক্রিয়া। দেখছিলাম মানে কি? সমাপিকা ক্রিয়া। আমার কি কথা এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আপনাদের কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তার মানে দেখেন তো এই বাক্যটার মধ্যে আমরা কি বললাম ওভারঅলি। আবারও বলছি দেখেন এই বাক্যটা আমি কি বলছি ওভারঅলি একটু দেখেন। হাতে বন্দুক থাকলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? কেমন মানুষ। এই বাক্যটার মধ্যে সাবজেক্ট হচ্ছে নিরীহ মানুষের। তার মানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে নিরীহ মানুষ, মানুষ। তাহলে কার উপর? পশু পক্ষীর উপর কি পড়ে? দৃষ্টি পড়ে। কি থাকলে? হাতে বন্দুক থাকলে। তার মানে খেয়াল করেন ডেফিনেটলি কোন বাক্য? সরল বাক্য। বাকি তথ্যগুলো নিয়ে আমরা হয়তোবা পরবর্তী কোনো ক্লাসে হচ্ছে কথা বলবো। এবার চলে যাচ্ছে আজকের ক্লাসের এই জায়গার ভিতরে সরল বাক্য তিনটার ভিতরে তিনটারই অনেকে রাইট উত্তর হয়েছে, একটু খেয়াল করেন। আপনি হয়তোবা এই মুহূর্তে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে, আপনি ভাবছেন জগন্নাথে হয়ে যাবে বা হচ্ছে জাহাঙ্গীরনগরে হয়ে গেছে, বা আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ফর্ম তোলা আছে। আপনি মনে করেন না এটাই আগামী দিনের আপনার একটা
ভার্সিটির পরীক্ষা, এই পরীক্ষা দিলে আপনি কত পাইতেন। এবার দেখেন হচ্ছে কোন ধরনের শব্দের বানানে মূর্ধন্য ন এর ব্যবহার ঘটে। কোন ধরনের শব্দের মধ্যে কোন ধরনের শব্দের বানানে মূর্ধন্য ন এর ব্যবহার ঘটে। অনেকে এটা রাইট উত্তর দিতে পারবেন, অনেকে রাইট উত্তর দিতে পারবেন। এটা কোনটা হবে? তৎসম, তদ্ভব, দেশি এবং কি বিদেশি। এটার সাথে রিলিভেন্ট আরো কিছু প্রশ্ন আপনাদেরকে বলে দিই। আমাদের বাংলা অভিধান বা শব্দ ভাণ্ডারে শতকরা 25% শব্দ হচ্ছে তৎসম। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ আছে, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ আছে, খাঁটি বাংলা শব্দ আছে 60%। কত পার্সেন্ট? 60%। খেয়াল করেন, দেশি শব্দটার মধ্যে বেসিক্যালি বর্ণ আছে কয়টা? দুইটা। তার মানে আমাদের দেশি শব্দ আছে কয় পার্সেন্ট? 2%। বিদেশি শব্দ হচ্ছে কয় পার্সেন্ট? 8%। তার মানে কত নাম্বার হইল? টোটালি আপনার 95% হইল। কত কত পার্সেন্ট হইল? 95। বাকি 5% হচ্ছে অর্ধ তৎসম। এই অর্ধ তৎসম কত পার্সেন্ট? 5%। এই মিলিয়ে কত নাম্বার বলেন তো? 100% হচ্ছে আমাদের বাংলা শব্দ ভাণ্ডার। কত পার্সেন্ট? বেসিক্যালি 100% হচ্ছে কি বাংলা শব্দ ভাণ্ডার। ঠিক আছে, তৎসম কত পার্সেন্ট? 25%। তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ কত পার্সেন্ট? 60%। দেশি কয় পার্সেন্ট? 2%। বিদেশি কয় পার্সেন্ট? 8%। তারপরে হচ্ছে টোটাল কত পার্সেন্ট? 100%। এই হচ্ছে আমাদের শব্দম, মানে হচ্ছে বাংলা শব্দ ভাণ্ডারের পার্সেন্টেজ। ধরন শব্দটা কি ভুল না রাইট? ধরন শব্দটা রাইট না ভুল একটু কমেন্টস করেন। ধরন শব্দটা ভুল নাকি রাইট? সালাউদ্দিন বলতেছেন তৎসম, তারপর হচ্ছে সুমাইয়া বলতেছেন। অনেকেই প্রশ্নটার উত্তরটা রাইট উত্তর দিয়েছেন, রাইট উত্তর দিয়েছেন, অনেকে রাইট উত্তর দিয়েছেন। খেয়াল করেন তো ভাই, মূর্ধন্য ন হবে, মূর্ধন্য ন এবং মূর্ধন্য শ এর ব্যবহারকে, মূর্ধন্য ন এর ব্যবহারকে বলা হয় নত্যবিধান, মূর্ধন্য শ এর ব্যবহারকে কি বলে? সত্যবিধান। কে বলেছেন? এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই বলেছেন। আর তৎসম শব্দে হচ্ছে মূর্ধন্য ন মূর্ধন্য শ এর ব্যবহার হয়। এছাড়া তৎসম শব্দে আর কি কি ব্যবহার হয় খেয়াল করেন। সাধারণত কোনো একটা শব্দের মধ্যে, সাধারণত কোনো একটা শব্দের মধ্যে যদি আপনি মূর্ধন্য ন, মূর্ধন্য স, শয়টয়, তারপরে হচ্ছে ক্ষীয়, তারপরে দেখেন হচ্ছে হয়ময়, তারপরে হচ্ছে দেখেন দীর্ঘিকার, দীর্ঘকার, খণ্ডত্ব, দীর্ঘকার, এরপরে হচ্ছে ধরেন হচ্ছে হয় মূর্ধন্য ন, হয় দন্ত ন, হয় মূর্ধন্য ন, এবং হচ্ছে যুক্ত বর্ণ। এবং কোন বর্ণ? যুক্ত বর্ণ। কোন বর্ণ? যুক্ত বর্ণ যদি থাকে তাহলে এই শব্দগুলো কোন শব্দ হবে? তৎসম। ভাই শুধুমাত্র এ বি সি ডি দিয়ে আপনি হচ্ছে ক্লাস করলেন তা তো হবে না রে ভাই। আমি যেটা কাজ করছি প্রত্যেকটা প্রশ্ন দ্বারা আর কি কি প্রশ্ন হইতে পারে ব্যাখ্যামূলক ক্লাস নেওয়ার চেষ্টা করি ভাই, যেই প্ল্যাটফর্মে দাঁড়াই না কেন। ঠিক আছে ভাই, এই প্রশ্নটা তো আসবে না রে ভাই। আসবে জাতীয় ইউনিভার্সিটিতে যে প্রশ্নটার উপর ক্লাস নিচ্ছি না, এই প্রশ্নের আলোকে এই রিলিভেন্ট প্রশ্নগুলো আসতে পারে। এই প্রশ্নগুলো রিলিভেন্ট বা প্রাসঙ্গিক প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে। তার মানে এই প্রশ্নের উত্তরটা কেন এটা হইলো, আর কোনটা হইতে পারে, এবং এছাড়া আর কি কি আসছে। যেমন খেয়াল করেন, সাধারণত র এর পরে কি আছে? মূর্ধন্য ন আছে। তার মানে এটা হচ্ছে নত্যবিধানে একটা নিয়ম। তার মানে হচ্ছে কোন একটা শব্দের মধ্যে মূর্ধন্য ন থাকলেই নত্যবিধান। খেয়াল করেন, চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ সুনীত মুনি। আরে ভাই এত চুলকানো কি আছে ভাই? মূর্ধন্য ন থাকলেই ঝাঁপায়ে পড়বেন, এটা হচ্ছে নত্যবিধান মানে তৎসম শব্দ। ভাষা মশা শট আসার আসন্ড কষিত কষা ইস্যু ইস্যুণ্ড কষায় কষা কাষ্ট কষ্ট। এত চিলকায় তো লাভ নাই ভাই, মূর্ধন্য স আছে, তার মানে কি এটা কোন শব্দ? তৎসম। এত প্যারা কিসের? এরপরে দেখেন হচ্ছে শর্টে দিয়ে কি বলতে পারি। শর্টে দিয়ে আপনারা কয়েকটা শব্দ বলুন তো, আমার আগে দেখি কে বলতে পারেন। কে মায়ের দুধ খায় থাকলে দেখি আমার আগে বলতে পারবেন শর্টে দিয়া। কমেন্টস করেন। কষ্ট নষ্ট আশিষ্ট বিশিষ্ট সুনির্দিষ্ট বলো যে 8টা বাজে ফ্রি। তারপর হচ্ছে ক্ষীয়, ক্ষতি ক্ষমা। আচ্ছা, ক্ষতি ক্ষমা ব্রাহ্মণ ব্রহ্মাণ্ড। হয়ময় দিয়ে আমি কি বলতে পারি? আচ্ছা, সেটা হচ্ছে ব্রাহ্মণ ব্রহ্মাণ্ড ব্রহ্মপুত্র। তারপর হচ্ছে দীর্ঘিকার দিয়ে কি বলতে পারি? নদী দূরত্ব। তারপর হচ্ছে সৎ অসৎ। তার মানে খেয়াল করেন, হয় নয় দিয়া মাঝখানে যেটা থাকে দন্তন্য ন, তার মানে হচ্ছে চিহ্ন, তার মানে কোন দন্তন্য ন, নিচে থাকলে কোন মূর্ধন্য ন, অপরাহ্ন। এই জায়গার যে কোনো একটা দেখা মাত্রই বুঝবেন এই শব্দটা কোন শব্দ? তৎসম।
আচ্ছা ভাইয়া, আপনাদের কি পড়াইলে মন খারাপ করেন পড়াইলে? আব্দুর রহমান, আচ্ছা আব্দুর রহিম বলতেছেন, ঠিক আছে। তার মানে খেয়াল করুন, এই উত্তরটা রাইট উত্তর ছিল এটা। আর ধরন শব্দটার মধ্যে দেখেন দন্তন্য ন হবে নাকি মূর্ধন্য ন হবে? ধরনে এই জায়গায় তো র আছে, র এর পরে কোন ন হবে বলেন তো? মূর্ধন্য ন হওয়ার কথা। কোন ন হওয়ার কথা বলেন তো? মূর্ধন্য ন হওয়ার কথা। র এর পরে আমরা জানি হচ্ছে রি র মূর্ধন্য স এর পরে কোন ন হবে? মূর্ধন্য ন হবে। এই যে দেখেন রি র মূর্ধন্য স, রি র মূর্ধন্য স এর পরে কোন ন হবে? মূর্ধন্য ন হবে। ভাইয়া একটু পানি পানি। আচ্ছা, রি র মূর্ধন্য স এর পরে কোন ন হবে বলেন তো? মূর্ধন্য ন হবে। কোন বানানে হবে বলেন তো? কোন বানানে হবে? হবে হচ্ছে গিয়ে তৎসম শব্দে। বাট ধরন শব্দে হচ্ছে দন্তন্য ন। কারণ ধরন নিজেই তৎসম শব্দ না। ধরন নিজেই কোন শব্দ না বলেন তো? তদ্ভব শব্দ। আরে সরি, তৎসম শব্দ না। তাহলে ধরনে কেন দন্তন্য ন? কারণ ধরন তদ্ভব বা খাঁটি বাংলা ভাষার শব্দ। এই কারণে আপনি রি র দেখা মাত্রই মূর্ধন্য ন দিয়া দিবেন এমন কোনো কথা না। কারণ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে সকল শব্দই হচ্ছে তৎসম না। তৎসম শব্দ হচ্ছে মাত্র 25% রে ভাই। এবার চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। গরমিল শব্দটি কোন ধরনের উপসর্গ? খেয়াল করেন, কোন ধরনের উপসর্গ? উপসর্গকে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট মাছের পাখনার সাথে তুলনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিসের সাথে বলেন তো? ছোট্ট মাছের পাখনার সাথে তুলনা করেছেন। খেয়াল করেন, ছোট্ট মাছ দেখবেন আপনাদের বাসায় যদি কারো একুরিয়াম থাকে, একুরিয়ামের মধ্যে দেখবেন ছোট্ট মাছ তার পাখনার সাহায্যে একবার বাঁ দিকে যায়, একবার কোন দিকে যায়? ডান দিকে যায়, এবং একবার উপরে যায় এবং কোথায় যায়? নিচে যায়। তার মানে রবীন্দ্রনাথ বলেছেন উপসর্গ হচ্ছে শব্দের আগে বসে অর্থের সংকোচন, সম্প্রসারণ, হ্রাস, বৃদ্ধি ইত্যাদি কাজগুলো করে থাকে। এই মুহূর্তে আমি একটা টিপস দিচ্ছি আপনাদের, একটা নিনজা টেকনিক দেখেন। উপসর্গ শব্দের আগে বসে না পরে বসে। এই টেকনিকটা সারা জীবনের জন্য মাথা থাকবে, একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, এই জায়গার ভিতরে খেয়াল করেন, সেটা হচ্ছে উপসর্গ আগে বসে না পরে বসে। এই দুনিয়াতে আমরা আসার আগে সবাই স্বর্গে ছিলাম। কোথায় ছিলাম বলেন তো? স্বর্গে। কোথায় ছিলাম বলেন তো? স্বর্গে। স্বর্গ কি উপরে না নিচে? স্বর্গ কি বলেন তো উপরে না নিচে? স্বর্গ কি উপরে না নিচে? উপরে। স্বর্গটা কোথায় বলেন তো? উপরে। স্বর্গটা কোথায়? উপরে। স্বর্গটা কোথায়? উপরে। স্বর্গটা কোথায় বলেন তো? উপরে। তার মানে উপরে কি? স্বর্গ। স্বর্গে কখন ছিলাম? স্বর্গে কি আমরা এখন আছি নাকি হচ্ছে আগে ছিলাম? আগে। আরে বাংলার মানুষ বলে রে, পাগলির কারণে পাগলিকে অনেক মিস করে রে। যাই হোক, স্বর্গ কি আগে বসে না? স্বর্গে কি এখন ছিলাম না আগে ছিলাম? আগে। স্বর্গটা কোথায়? স্বর্গটা কোথায়? উপরে। স্বর্গে কখন ছিলাম? আগে। তার মানে কি উপসর্গ কি কোথায়? আগে। এছাড়া আগে পরের প্রশ্নে বাকি সবকিছু কি? পরে। আগে পরের প্রশ্নে এছাড়া বাকি সবকিছু কি বলেন তো? পরে। আগে পরের প্রশ্নে এছাড়া বাকি সবকিছু কি বলেন তো? পরে। তার মানে উপসর্গ আগে। এবার আপনি একটু কমেন্টস করেন। প্রত্যয়, প্রত্যয় লিখতে প্রথম বর্ণটা কি দিয়ে বলেন তো? প দিয়ে। আরে এত কিছু কি আছে? প লিখতে প্রথম বর্ণটা কি দিয়ে? প দিয়ে। তার মানে কি প্রত্যয়টা পরে। কোথায় বসে বলেন তো? পরে। এবার তাহলে আমার প্রশ্ন ছিল প্রত্যয়টা কোথায় বসবে? পরে। অনুসর্গ আগে না পরে? পরে। বিভক্তি পরে আগে না পরে? পরে। বাকি সব পরে ভাই, কোনো কথা নেই। বাকি চাহিয়া লজ্জা দিবেন না, বাকি লিখতে রস্বীকার। বাকি আবার বিধি শব্দ, অর্থাৎ হচ্ছে ফার্সি ভাষার শব্দ। ইনশাল্লাহ যতগুলা কথা বলবো ভাই, পরীক্ষা আসার মতো তথ্য ইনশাল্লাহ যথেষ্ট তথ্য ক্লাস থেকে পেয়ে যাবেন। এবার তাহলে দেখেন হচ্ছে আমি আরেকটা প্রশ্ন বলতে চাই। গরমিল শব্দটি কোন ধরনের উপসর্গ যুগে ঘটিত? আচ্ছা, এবার আমি একটা তথ্য লিখছি। আরবি উপসর্গ আছে, বাংলা আবার আরবি উপসর্গ আছে কয়টা? 6টা। জোরে বলেন কয়টা বলেন তো? 6টা। একটা কি কি? বাজে খয়ের, দেখেন বাজে খয়ের আমখাস লাগর। বাজে খয়ের আমখাস লাগর। বাজে খয়ের কি বলেন তো? আমখাস লাগর। বাজে অর্থ কি বলেন তো? খারাপ। খয়ের মানে কি বলেন তো? পানের মশলা। আম শব্দের অর্থ কি? সাধারণ। এবার বলেন আমরা আম জনতা। খাস মানে কি? খাস। খাস দিলে কইতেছি জাতীয় ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে তুমি তোমার মা বাবার সাথে অর্থাৎ বাড়ির পাশাপাশি থাকতে পারবা, এলাকার চাল ডাল খাইতে পারবা,
বাট একদম যা পাবা ন্যাচারাল 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 ন্যাচারাল, যা পাবা একদম ন্যাচারাল পিওর, কোনো ঝামেলা নাই। তোমার পোষা ময়না পাখিরাও তোমাকে সাইরা যাওয়ার সুযোগ নাই যদি তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো। কারণ হচ্ছে দেখো ভাই, রিক্সাওয়ালার বউ কিন্তু পালাইয়া যায় না ভাই, পয়সাওয়ালা ওই যে ঘটনা সত্য, স্বামী বিদেশ বউ পালাই যায়। তোমরা যদি পোষা পাখি ময়নাগুলোর সাথে সুখে শান্তিতে থাকতে চাও, তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হয়ে তার সাথে পড়াশোনা করে ভবিষ্যতে চাকরির জন্য প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দূরত্ব মানুষকে অনেক কিছু করে দেয়, ঠিক আছে? দূরত্ব মানুষকে অনেক কিছু করে দেয়, এই জায়গাটা মাথায় রাখো। তার মানে হচ্ছে খেয়াল করেন, গড় মিল, এই যার মধ্যে গড় শব্দটা আছে কি নাই? আছে। তার মানে হচ্ছে গড় আরবি ভাষার উপসর্গ, আরবি উপসর্গ কয়টা? 6টা। তারপর হচ্ছে খাঁটি বাংলা হচ্ছে 21টা, ফার্সি হচ্ছে কয়টা? 10টা। ফরাসি কোনো উপসর্গ বাংলা ব্যাকরণে নাই। তার মানে হচ্ছে 5টার উত্তরের ভিতরে 5-এ 5, 5টাই 5টা হয়েছে কার কার? 5টাই 5টা হয়েছে কার কার? 5টা কার কার হয়েছে একটু বলেন। লা মানে না, হ্যাঁ লা, লা মানে না, 5টায় 5টা হয়েছে কার কার? এই আমাদের হচ্ছে কর্তৃপক্ষ কিন্তু দেখছে, ঠিক আছে? আমাদের কর্তৃপক্ষ দেখছে আপনার 5টার ভিতরে 5টা হয়েছে কার কার। তার মানে বুঝবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার প্রস্তুতি একটা ফাটাফাটি। যার 5টায় 5টা রাইট হয়েছে কমেন্টস করেন। যারা হচ্ছে ফ্রিতে মানবিকের বইটা ফ্রি পেতে চান তারা কমেন্টস করেন যে 5টায় 5টা হয়েছে কার কার। ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আপনাদের কমেন্টসগুলো দেখছে। এবার তাহলে চলে যাচ্ছি আমি হচ্ছে পরবর্তী স্লাইডে, 6 নম্বর কোশ্চেন। হিমালয়ে তিনি যে মিতা, এ কথা কার সম্পর্কে বলা হয়েছে? এটা আসলে বর্তমানে আপনাদের সিলেবাসে না, এটা হচ্ছে হৈমন্তী গল্প থেকে নেওয়া হয়েছে। হৈমন্তী গল্প থেকে নেওয়া হয়েছে। হৈমন্তী গল্পটা আমার নাই, এটা হচ্ছে হৈমন্তীর বাবা ছিলেন গৌরী শঙ্কর বাবু। কোন বাবু? গৌরী শঙ্কর বাবু। এই প্রশ্নটা আপনাদের জন্য এই মুহূর্তে আলোচনা করাটা একটা টাইম ওয়েস্ট ছাড়া কিছু না। তবে এটা রাইট উত্তর হচ্ছে কত নাম্বার? 6। রাইট উত্তর হচ্ছে কত বলেন তো? 2। গৌরীশঙ্কর বাবু, এটা আপনাদের সিলেবাস বহির্ভূত প্রশ্ন, এটা নিয়ে আপনাদের বিন্দু মাত্র টেন্স করার দরকার নাই। কবর কবিতায় মোট কবরের প্রসঙ্গ আছে কয়টি? তার মানে হচ্ছে কবর কবিতাটা, জসীমউদ্দিনের একটা কবিতা, পল্লী কবি জসীমউদ্দিনের কবিতা হচ্ছে কবর কবিতা। কবর কবিতার প্রতি লাইনে মাত্রা সংখ্যা হচ্ছে 20। তার মানে কবর কবিতা লাইন হচ্ছে 114টা। কবর কবিতাটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 5জন মৃত্যুর কথা বলা হয়েছে, তার মানে এটা হচ্ছে আপনাদের সিলেবাস বহির্ভূত প্রশ্ন। তারপর আমি উত্তরটা দিচ্ছি। 7-এর উত্তরটা হচ্ছে কত বলেন তো? 3। কত বলেন তো? 3। একটা কথা এভাবে মাথায় রাখবা, করা কথা কখনো আমরা বলবো না। করা কথাটা আমরা কখনো বলবো না। কোন কথাটা বলবো না বলেন তো? করা মানে কঠিন কথা বলবো না। কতে বুঝবো কবর কবিতা, রাতে কি বুঝবো রাখালি। তার মানে হচ্ছে কবর কবিতাটা হচ্ছে জসীমউদ্দিনের রাখালি নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন কাব্যগ্রন্থ বলেন তো? রাখালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে এট দ্য রাইট মুভমেন্ট, আপনাদের সিলেবাস বহির্ভূত প্রশ্ন। চলে যাচ্ছে আমি পরবর্তী স্লাইডে। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বাইরে মৃত্যুবরণ করেন কে? এই জায়গা থেকে খেয়াল করি, সৈয়দ আলী আহসান, তার সম্পর্কে যদি বলি, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিসি ছিলেন এবং আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক হচ্ছে সৈয়দ আলী আহসান। সৈয়দ আলিউল্লাহ, তার একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে লাল সালু। এ হচ্ছে নোয়াখালী ওনার বাড়ি, শ্রদ্ধা রেখে বলছি। উনি হচ্ছে প্যারিসে মৃত্যুবরণ করেন। উনি হচ্ছে কেমন ট্যালেন্ট লোক, আসলে নোয়াখালী যে ট্যালেন্ট লোক, আমরা নোয়াখালীর নিয়ে সবচেয়ে বেশি ট্রল করি, কিন্তু খেয়াল করেন বাংলাদেশের সবচেয়ে কম দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন নোয়াখালীর লোকজন। সবচেয়ে কম দারিদ্র্য সীমার বসবাস, সবচেয়ে কম দারিদ্র্য সীমার নিচে বসবাস করে কোন এলাকার লোকজন? নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুদারাম। আবার সবচেয়ে দারিদ্র্য সীমার নিচে বেশি বসবাস করে ঢাকা জেলার মাদারীপুরে, সরি ঢাকার কোথায় বলেন তো? মানে হচ্ছে ঢাকা বিভাগের কোথায় বলেন তো? মাদারীপুরে, সরি মাদারীপুর জেলায় হচ্ছে সবচেয়ে বেশি দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের গান্ধীজি আশ্রম, মহাত্মা গান্ধীর আশ্রম অবস্থিত হচ্ছে নোয়াখালী জেলায়। এবং হচ্ছে নোয়াখালীর লোকেরা নাকি আবার কথিত আছে ওই যে মহাত্মা গান্ধীর ছাগলও নাকি তারা চুরি করে খেয়ে ফেলেছিল আর কি। তো এমন কথিত আছে। নোয়াখালীর থাকলে কেউ আওয়াজ দেন। আমি ইচ্ছা করে বলিনি। তার মানে খেয়াল করেন এই প্রশ্নটার উত্তরটা হবে কত নাম্বার হবে? 8 নাম্বার প্রশ্নের উত্তরটা হবে কত বলেন তো? 3। কত নাম্বার হবে? 3 নাম্বার হবে। 8 নাম্বারটা। চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী স্লাইডের মধ্যে। বঙ্গভাষা কবিতায় মজনু শব্দের অর্থ ব্যবহৃত। মজিনু মানে হচ্ছে মজিনু, বঙ্গ বানায় বঙ্গ,
ভাষা কবিতায় বঙ্গবাণী, সেটা হচ্ছে যেমন আমরা বলি না, তার এমন কি দেখিয়া তুই তোর তার প্রেমে মজলি, মানে তার প্রতি ক্রাশ খাইলি। ও সরি ভাই, ভুল হয়েছে ভাই, ম্যানেজ মডেল মানুষ মাত্র বলতো, এখন তো আর কবি হইলে বলতো মজিনু। আর এই যুগে বলতো হচ্ছে, যদি এই যুগে কবি থাকতো তাহলে উনি বলতো হচ্ছে কি বলেন তো, মাইকেল মধুসূদন দত্ত এই যুগে বাইচা থাকলে বলতো কি দেখা তার উপর তুমি ক্রাশ খাইছো। ক্রাশ, তার মানে এটা হচ্ছে বিবর হওয়া। বলেন তো কি হওয়া? বিবর হওয়া। কি হওয়া বলেন তো? বিবর হওয়া। কি হওয়া? বিবর হওয়া। তো আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। বিবর হওয়া মানে, মানে হচ্ছে ক্রাশ খাইলা, তুমি কিভাবে তার উপর হচ্ছে বিবর হইলা বা মুগ্ধ হইলা। নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না? লিঙ্গান্তর মানে হচ্ছে এটা তো আর আসলে এটা হচ্ছে ভাইয়া হয় না কার কার। এবার হচ্ছে সঙ্গী, সাহেব, বেয়াই, কবিরাজ, কোনটা রাইট উত্তর হবে বলেন? কোনটা রাইট উত্তর হবে? কোনটা রাইট উত্তর হবে বলেন? কোনটা রাইট উত্তর হবে বলেন? অনেকে রাইট উত্তর দিয়েছেন। রাইট উত্তর কোনটা হবে একটু বলেন? বেআইয়ের স্ত্রীবাচক কি? বেআইন। সাহেব থেকে কি বলেন তো? সাহেবান। সঙ্গী, আবার আমরা কি বলি বলেন তো? সঙ্গিনী। সঙ্গিনী নামে আমার পরিচিত একটা ডায়মন্ডের দোকান আছে বসুন্ধরা সিটিতে আর কি, যাই হোক। সঙ্গিনী নামে, তা হচ্ছে সঙ্গী এবং হচ্ছে সঙ্গিনী। আর হচ্ছে স্ত্রীবাচক হয় না কার? লিঙ্গান্তর হয় না কার? কবিরাজ। আমরা কি বলি? কবিরাজের আগে মহিলা কথাটা যোগ করে হচ্ছে মহিলা কবিরাজ করতে হয়। তার মানে হচ্ছে 10 নাম্বার কোশ্চেনটা কত হবে বলেন তো? 4 নাম্বার। এবার হচ্ছে কোনটি বিরাম চিহ্ন নয়? বিরাম চিহ্ন নয় এটা সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলতে চাই, এটা নিয়ে আমি একটা কথা বলি। বিরাম মানে কি? রেস নেয়া, যেই চিহ্নগুলাতে থামতে হয় না। আবার বলছি, আমরা বলি না বিশ্রাম নিচ্ছি, মানে কি নিচ্ছি? রেস্ট নিচ্ছি। বিশ্রাম নিচ্ছি মানে কি? রেস্ট নিচ্ছি। বিশ্রাম নিচ্ছি মানে কি? রেস্ট নিচ্ছি। বিরাম মানে কি নিচ্ছি বলো তো? রেস্ট নিচ্ছি। তাহলে যেই বিরাম চিহ্নগুলোর মধ্যে থামতে হয় না, এগুলা বিরাম চিহ্ন নয়। তার মানে ওইগুলা কি তাইলে? জ্যোতিচ্ছেদ। কি বলতো? জ্যোতিচ্ছেদ। কমাতে থামতে হয় কত? এক বলতে যে সময় লাগে। সেমিকোলন এক বলার দ্বিগুণ সময়। এক বলার কেমন সময়? দ্বিগুণ সময়। আরে সরি, কোলন। আচ্ছা, এই জায়গার ভিতরে হচ্ছে সেমিকোলন হচ্ছে এক বলার দ্বিগুণ সময়। হাইপেন, রাস্তাঘাটে যদি তোমাদের অপরিচিত লোক তোমাকে ডাকে, অপরিচিত লোক, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে, হাই বললে থামার দরকার নাই। হাই বললে কি করার দরকার নাই? হাই বললে না রাস্তাঘাটে হাই, হাই বললে কি করার দরকার নাই? থামার দরকার নাই। তার মানে হচ্ছে হাতে কি বুঝবো আমি? হাই পেন। হাতে কি বুঝবো বলেন তো? হাই পেন। আর রশিদে কি বুঝবো? ইলেক বা কোন চিহ্ন? লোপ চিহ্ন, যেটা আমরা অ্যাপোস্ট্রোফি এস। আর বতে কি বুঝবো? বন্ধনী চিহ্ন। বন্ধনী চিহ্ন কয়টা বলেন তো? 3টা। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, আরেকটা কি বলেন তো? থার্ড ব্র্যাকেট। এই 3টা বিরাম চিহ্নে কি করতে হবে না? থামতে হবে না। তার মানে এই জায়গাটার ভিতরে রাইট উত্তর হচ্ছে কোনটা বলেন তো? 3 নাম্বারটা। কোনটা বলেন তো? 3 নাম্বার। 11-র উত্তরটা কত হবে বলেন তো? 3। এবার চলে যাচ্ছে আমি পরবর্তী। আপনাদের কার কটা হয়েছে? আপনারা 10টার ভিতরে অলরেডি হচ্ছে 10টার ভিতরে কার কটা হয়েছে? 10টার ভিতরে কার কটা হয়েছে একটু আওয়াজ দেন। 10টার ভিতরে কার কটা হয়েছে একটু আওয়াজ দেন। মাত্র 10টা কোশ্চেনের মধ্যে কার কটা হয়েছে একটু আওয়াজ দিবেন। এবার 11 নাম্বার চলে গেলাম। 12 নাম্বার। টলিরাবলি শব্দের অর্থ কি? টলটলায়মান, সহনীয়, তালযুক্ত, হচ্ছে ভঙ্গুর। কোনটা হবে? কোনটা হবে? এটার উত্তরটা একটু বলবেন দ্রুত। এটা হচ্ছে আপনাদের পারিভাষিক শব্দ থেকে আসা। যেমন আমরা একটা শব্দ জানি টলারেন্স, মানে কি করা? সহ্য করা। ঠিক আছে, ওই শব্দটার কাছাকাছি এটা, মানে হচ্ছে টলারেবল, যেটা আর কি, যেটা আসলে সহনীয় বলা যায়। তার মানে হচ্ছে 12-এর উত্তর হবে কত বলেন তো? 2। লাস্টে যদি এল ই থাকে, এটা কি নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে? একটু কমেন্টস করেন তো। না ভার্ব হবে? আপনাদের ইংরেজির ক্লাস একটু নিয়ে নিলাম আর কি ফাঁক দিয়া। তার মানে হচ্ছে 12 নম্বরের প্রশ্নের উত্তর হবে 2। 13 নম্বর দেখেন, দেখ দেখ এমন করে মানুষ ঠকায়ও না।
এই বাক্যটি কোন রচনার? হৈমন্তী, বিলাসী, একুশের গল্প, তারপর হচ্ছে যৌবনের গান। আসলে কোনটা হবে? তার মানে হচ্ছে বিলাসী গল্প। বিলাসী শব্দটা তোমরা এটা গুরুত্ব দিও, কারণ বিলাসী গল্পটা তোমাদের আহ, জাতীয় বিশ্ববিদ্যালয় ওই সময় সিলেবাসে ছিল, বর্তমানে হচ্ছে তোমার সিলেবাসে এটা আছে। সো এটাকে তোমার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সো হচ্ছে ভালোবেসে স্ত্রী তার হচ্ছে হাজবেন্ডকে বলছে বিলাসী শব্দের অর্থ কি? আরে সরি, এটা রাইট উত্তর হবে হচ্ছে বিলাসী। তার মানে হচ্ছে এটা রাইট উত্তর হচ্ছে বিলাসী। এই জায়গাটা থেকে আমি একটা কথা বলি, বিলাসী শব্দের অর্থ হচ্ছে যে বিলাসবহুল জীবনযাপন করে, এটা মনে করা ঠিক না। বিলাসী শব্দের অর্থ হচ্ছে যে নারী তার স্বামীকে নিজের প্রাণ অপেক্ষা অধিকতর ভালোবাসেন। এরকম মনের মানুষ কি আছে রে ভাই? আজকে আপনি মরে যাবেন, আজকে আপনি মরে যাবেন, তারপরও সে কি করবে? আচ্ছা, আসি স্যার, আরো 10-15 মিনিট, এই আর কি অবস্থা। কয়টায়? আচ্ছা, এবার তাহলে নেক্সট হচ্ছে 14, পরবর্তী হচ্ছে স্লাইডের মধ্যে আমি যাচ্ছি, একটু খেয়াল করেন। ওস্তাদ কোন ভাষার শব্দ? ওস্তাদ, ওস্তাদ কোন ভাষার শব্দ? ডেফিনেটলি একটু দেখবেন ওস্তাদ কোন ভাষার শব্দ। ওস্তাদ, যেমন দেখেন আমরা বলি শিক্ষক, শিক্ষক শব্দের মধ্যে কি আছে? কিউ আছে, তার মানে এটা কোন শব্দ? তৎসম। খেয়াল করেন, ছোটবেলা আগে মাস, যেমন হচ্ছে মা বাবা হচ্ছে টিচারদের কাছে গিয়ে বলতো কি, স্যার আমার ছেলের এমনি পড়াইবেন। স্যার হচ্ছে মাংস, মানে হচ্ছে আপনার, হাড্ডি কার? আমার। ওস্তাদ, ওস্তাদ কথাটা দেখবেন আমি ছোটবেলা সবচেয়ে বেশি শুনেছি, বেসিক্যালি ওস্তাদ বলা হয় কাকে? আরবি টিচারদের ক্ষেত্রে। তার মানে খেয়াল করবেন ওস্তাদ ওস্তাদ ওস্তাদ, তার মানে খেয়াল করেন কোন শব্দে বলেন তো? আরবিতে। কোথায় বলেন তো? আরবিতে। আরবিতে। তার মানে হচ্ছে 14 উত্তর হচ্ছে কত বলেন তো? 2 নাম্বার। এবার 15 নাম্বার প্রশ্নের মধ্যে দেখেন, পরম করুণাময়ের কাছে শর্তহীন আত্মসমর্পণের মাধ্যমে যে কেউ জীবনকে সুন্দর, মার্জিত ও পরিশীলিত করিতে পারে, চলিত রীতিতে বাক্যটিতে ভুল কতটি? এই প্রশ্নটা উত্তর হচ্ছে কয়টা? এই জায়গাটার ব্যাখ্যা দিতে একটু টাইম লাগবে, এই যে বাক্যটার মধ্যে একটু খেয়াল করেন, তারপরে হচ্ছে আমি একটু উত্তর দিতে চাচ্ছি। এই বাক্যটার মধ্যে উত্তর হবে কয়টা? 3টা, 4টা, 5টা, 6টা? কোনটা হবে রাইট উত্তর? একটু কমেন্টস করেন। এ, বি, সি, ডি কোনটা হবে? কোনটা হবে একটু খেয়াল করেন, কোনটা হবে একটু কমেন্টস করেন। পরিশীলিত করতে পারে, পরিশীলিত করতে পারে, তার মানে খেয়াল করেন এই যে পরিশীলিত করিতে, ইয়া ইয়া ইয়া, তার মানে এটা একটা দেখেন, পরম করুণাময় শর্তহীন আত্মসমর্পণের মাধ্যমে যে কেউ জীবনকে সুন্দর, মার্জিত ও পরিশীলিত পরিশীলিত করতে পারে। তার মানে পরিশীলিত না করে আমি বলতে পারতাম হচ্ছে মার্জিত করতে পারে, বা এই কথাটা আসলে 2বার ব্যবহার করা হয়েছে, রিডান্ডেন্সি করা হয়েছে। তার মানে এই বাক্যটা হচ্ছে শুদ্ধ রূপটা আমি যদি বলি, পরম করুণাময়ের কাছে শর্তহীন আত্মসমর্পণের মাধ্যমে যে কেউ জীবনকে সুন্দর, মার্জিত ও পরিশীলিত করতে পারে। তার মানে খেয়াল করেন আত্মসমর্পণের বানানটার মধ্যে দেখেন একটা ভুল আছে। আত্মসমর্পণ, রেফের পরে মূর্ধন্য ন হবে আত্মসমর্পণ। পরিশীলিত বানানটা ভুল আছে, করিতে থেকে কি হবে? করতে। তার মানে এই বাক্যের মধ্যে ভুলের সংখ্যা কয়টা বলেন তো? 3টা। কয়টা বলেন তো? 3টা। এবার তাহলে দেখেন হচ্ছে পরবর্তী কোশ্চেনের মধ্যে আমি যাই, 16 নাম্বার। কোন মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবে বিভক্ত বা বিশ্লেষণ করা যায় না তাকে কোন শব্দ বলে? প্রকৃতি। প্রকৃতি মানে কি? ন্যাচারাল, যে জিনিসটা আসলে মূল, খাঁটি বা পিওর জিনিসটা, যেই শব্দকে আর বিশ্লেষণ করা যায় না। যেমন একটা মা, মা শব্দটাকে ভাঙতে পারি মযোগ আকার মা, এভাবে আবার ভাঙতে পারি মযোগ অযোগ কি বলেন তো? আ। তার মানে হচ্ছে ভাঙা যাবে, বিশ্লেষণ করা যাবে, বাট কি পাওয়া যাবে না? অর্থ পাওয়া যাবে না। বলেন তো কি পাওয়া যাবে না? অর্থ পাওয়া যাবে না। তার মানে এটা কোন শব্দ বলেন তো? মৌলিক শব্দ। তার মানে স্যার সেটা হচ্ছে না, মানে হচ্ছে নাম প্রকৃতি। আচ্ছা, মৌলিক শব্দই মানে হচ্ছে নাম প্রকৃতি। এবার চলে যাচ্ছি আমি, তার মানে হচ্ছে এবার পরবর্তী কোশ্চেন মধ্যে দেখেন, এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি? 17 নম্বর কোশ্চেনটা আপনি একটু দেখবেন। 17 নাম্বার হচ্ছে কোশ্চেনটা হচ্ছে কারক থেকে নেয়া, কারক ব্যাকরণে বাক্য তথ্যে আলোচনা হয়। যেমন ধরেন এটা একটা কারকের এক্সাম্পল, এতক্ষণ মানে এই সময়, অরিন্দম যাকে হচ্ছে ইয়ে করা যায় না, কহিল মানে বলল, বিষাদে মানে কি? কষ্টে। যেমন ধরেন চোরকে যখন আপনি পিটাবেন,
নর্মাল পিডা দিবেন তখন সে কিন্তু সত্য কথা বলবে না। যখনই আপনি কারেন্টের শক দিবেন তখনই তার মুখ দিয়ে কি করবে, কথা বাইরে হবে। যেমন হচ্ছে অরিন্দম এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, মানে ব্যথা পাওয়ার কারণে, তার কষ্ট পাওয়ার কারণেই কিন্তু সে কথাটা বলছে। কথাটা বুঝেন। ধরেন আমি ক্লাসটা ছেড়ে দিচ্ছি, এখনই ক্লাসটা ছেড়ে দিলাম, কারণ ঠিক 8টায় আরেকটা ক্লাস আছে। তার মানে এই ক্লাসটা আমি একটা টানতাম আর একটু বেশিক্ষণ ধরে, কিন্তু টানলাম না। আর কেন? কারণ হচ্ছে আরেকটা ক্লাস থাকার কারণে। তার মানে হচ্ছে আমরা কোনো কারণে, যে হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক বা কোনো কারণ যদি বুঝায় বেসিক্যালি, তার মানে এটা কোন কারক হবে? করণ কারক হবে। কোন কারক হবে? করণ কারক হবে। তার মানে হচ্ছে কষ্টের কারণে, বিষাদের কারণেই কিন্তু সে কথাটা বলে নাই। বিষাদে লাস্টে কি আছে? এ আছে। তার মানে কি বলেন তো? করণে সপ্তমী। কি বলেন তো? করণে সপ্তমী। এই জায়গার ভিতরে একটু খেয়াল করেন, পরবর্তী স্লাইডের মধ্যে আমি যাচ্ছি। এবার তাহলে দেখেন হচ্ছে পরবর্তী স্লাইডের মধ্যে 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে? রজত। সুবর্ণ সার্ধশত, তারপরে কি বলেন তো? হীরক। তার মানে একটা কথা খেয়াল করেন, সার্ধশত মানে কি? 150। সার্ধশত মানে কি বলেন তো? 150। এবার আমি আপনাদের একটা কথা বলি, একটা বাচ্চার বয়সের কথা চিন্তা করেন। বাচ্চার বয়স যদি 25 হয়, ধরেন তার নাম, তাকে আপনি কি কিনা দিবেন? রতে কি কিনা দিলেন? রূপা। যখনই বাচ্চার বয়স হবে মনে করেন যে হচ্ছে 50, তখন আপনি তাকে কি কিনা দিলেন? শতে কি বুঝলেন? স্বর্ণ, মানে সুবর্ণ। যখনই বাচ্চার বয়স হচ্ছে কত হইল? 60 হইলো, তখন তাকে আপনি কি দিলেন? হচ্ছে হীরা দিলেন। যখনই বাচ্চার বয়স হলো 75, তাকে আপনি কি কিনে দিলেন? প্লাটিনাম। কি কিনে দিলেন বলেন তো? প্লাটিনাম। তার মানে খেয়াল করেন, এই সালগুলা সাধারণ জ্ঞানে প্রশ্ন আসে। তার মানে খেয়াল করেন, 25 বছর বাচ্চাকে আপনি কি কিনে দিলেন? রূপা কিনে দিলেন, মানে রজত। অথবা আপনি মনে করলেন রজত আপনার বন্ধু, তার বয়স কত? 40। সুবর্ণা নামের একটা মেয়ে, তার বয়স কত বলেন? 50। আর হচ্ছে হীরক নামে একটা ছেলে বা পরিচিত আপনার দাদার বয়সে একজন আছে, হীরা মিয়া নাম, তার বয়স কত? 60। আর প্লাটিনাম কত বলেন তো? 75। আর 100 শতাব্দী, 150 হচ্ছে কত বলতো? শতাব্দী। চাইলে আপনার যে কেউ এই ট্রিক্সটা কাজে লাগিয়ে বাংলা এবং জিকেতে এই প্রবলেমটা সলভ করতে পারেন ইনশাল্লাহ। তার মানে খেয়াল করেন, 60 বছর পূর্ণটাকে কি বলবো আমরা? হীরক। আচ্ছা, এবার তাইলে খেয়াল করেন, সেটা হচ্ছে কোনটি অট্টালিকাকে কাজী নজরুল ইসলাম পরে 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 বলে বলে মনে করেছেন? সেটা হচ্ছে 19 নাম্বার কোশ্চেনটা হবে ডি নাম্বার। এটা হচ্ছে ধর্ম অট্টালিকা। এটা আপনাদের সিলেবাস বহির্ভূত। তার মানে হচ্ছে ধর্ম অট্টালিকা, এটা আপনাদের সিলেবাসে নাই। এবার 20 নাম্বার কোশ্চেনের মধ্যে যাচ্ছি আমি। দেখেন, পূর্ণভূমি সমাসবদ্ধ শব্দটি কোন সমাসে দৃষ্ট? আচ্ছা, এবার হচ্ছে খেয়াল করেন 20 নাম্বার কোশ্চেনটার উত্তরটা কি হবে একটু দেখেন। পূর্ণ যে ভূমি, তার মানে হচ্ছে পূর্ণ যে ভূমি, তার মানে কোন ভূমি বলেন তো? পূর্ণ ভূমি। তার মানে 20-এর উত্তরটা কত হবে? ডেফিনেটলি 2। 20 কত বলেন তো? 2। এবার চলে যাচ্ছে 21 নাম্বার কোশ্চেনের মধ্যে, বিষণ্ণ শব্দের বিপরীত শব্দ। আপনি হচ্ছে বিষণ্ণ, আপনার মনটা খারাপ, তার মানে এটার উত্তরটা কি হবে? মনটা ভালো। তার মানে হচ্ছে আপনি হচ্ছে মনটা ফুরফুরা, মানে উড়াদুরা। তার মানে কি বলেন তো? প্রসন্ন। কখন আপনার প্রসন্ন গান? আপনার গার্লফ্রেন্ড চলে গেছে, এতে মন খারাপ, নতুন আরেকটা পাইছেন আগেরটার চেয়ে বেটার, তার মানে চলে গেছে তাতে কি আগেরটার চেয়ে বেটার, তার মানে কি? প্রসন্ন। এবার হচ্ছে ব্যাকরণের নিয়ম বহির্ভূত প্রচলিত 20 শব্দটাকে, 20 বা দৃষ্টান্তকে বলা হয় কি? ব্যতিক্রম, নিপাতন, অনিয়ম বা নিপাতনে সিদ্ধ। এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, কোনটা হবে একটু খেয়াল করেন। যেগুলা নিয়ম মানে না, ব্যাকরণবিদরা এগুলা নাম দিছে নিপাতনে সিদ্ধ, আর আমি নাম দিয়েছি নেয়ামুল স্যার নারীও না পুরুষও না, ওইটা মানে ব্যাকরণের নিপাতনে সিদ্ধ। তার মানে আজকের ক্লাসের 22 নাম্বার কোশ্চেনে চলে আসলাম। এরপরে পরবর্তী কোশ্চেনটা দেখেন আপনারা, পরবর্তী 23 নাম্বার কোশ্চেনটা দেখবেন। সাবান শব্দে বাংলাতে এসেছে কোন ভাষা থেকে? সাবান, সাবানটা কোন ভাষা থেকে আসছে সেটা উত্তর দেই। সেটা হচ্ছে আলহাজ মনির হোসেন ডিপজল, সাবেক 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 গাবতলীর কমিশনার। ওনার একটা বিখ্যাত গান আছে, সাবান দিমু সাবান দিমু। আচ্ছা, রমজান মাস আসতেছে, তার মাঝে সাবান কোন শব্দ বলেন তো? আরবি শব্দ। কর্তৃপক্ষ লোক এসেছে, আর বেশি ব্যাখ্যা দেওয়া যাবে না, ঘটনাটা খেয়াল করেন। এবার চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। ওই সাবান দিমু, ওইটা হচ্ছে ডিপজলের কোন ছবির গান? চাইলে একটু কমেন্টস করতে পারেন। ডিপজল কোন খাতের মালিক? এটা তো আপনারা জানেন। প্রমোদ চৌধুরী কাব্যরসকে কি সঙ্গে তুলনা করেছেন? মধু, মিষ্টান্ন, চিনি পাতা, দই। আর একটা কাব্যরসকে কিসের সঙ্গে তুলনা করেছেন? এটা অবশ্যই জানাবেন। সেটা হচ্ছে অমৃত, মানে মধু। কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে পাপ, রবীন্দ্রনাথের
ব্যক্তিগত সাহিত্য সচিব ছিলেন প্রমোদ চৌধুরী। এই সুবাদে রবীন্দ্রনাথের বাড়িতে আসা যাওয়া করতো। এই সুযোগটা কাজে লাগাইয়ে রবীন্দ্রনাথের ভাতিজির সাথে সিস্টেম মিলাই দিছে কে? ইন্দিরা দেবী। ইন্দিরা দেবীকে বিয়ে করেছিলেন কে? প্রমোদ চৌধুরী। সম্পর্কে রবীন্দ্রনাথের ভাতিজি জামাই। গল্পের শুরুটা এরকমই, কৃষ্ণ করলে লীলা খেলা, আমি নেয়ামুল স্যার করলে পাপ। সরি, ঝামেলাস। তার মানে খেয়াল করেন 24-এর উত্তর হচ্ছে 4। কমলাকান্ত একসময় কার কুটিরে থাকতো? খেয়াল করেন ছোট্ট একটা গল্পের মাধ্যমে 30 সেকেন্ডে গল্প শেষ করি। এটা রাইটার হচ্ছে কমলাকান্ত, এটা হচ্ছে সিলেবাস বহির্ভূত, এটা হচ্ছে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাত্র 11 বছর বয়সে বিয়ে করেছিলেন। তোমাদের 11 হয়েছে, তোমরা বিয়ে করতে পারো না, কিন্তু বউর বয়স ছিল মাত্র 5 বছর। এখন বুঝতে পারো, দেখছো, সে 5 বছর থেকে তার বউকে দেখে রাখতো। সে হচ্ছে ফাঁকিবাজ টাইপের ছিল। সে বিড়ি খাইতো, স্কুলে যেত না, তাস খেলতো। এক পর্যায়ে বিয়ে করাই দেওয়ার পরে কি হয়েছে, সে পড়াশোনার প্রতি সিরিয়াস হয়েছে। পরবর্তীতে টিউশনের টাকা ইনকাম করে সে তার বউকে কানের দুল কিনে দিয়েছিল। তোমরা আজ থেকে প্রতিজ্ঞা করো, তোমাদের বাপ মার কাছে বলো, যদি জাতীয় ইউনিভার্সিটিতে পড়বো, যদি বিয়ে না করাই দাও, তাহলে কিন্তু পড়াশোনা বন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 11 বছর বিয়ে করেই সে 33 বছর সে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে চাকরি করেছে। তার মানে তোমরা আজকে মেয়ের বাপকে জানিয়ে দাও, বঙ্কিম যদি পারে তাহলে আমি কেন পারবো না? ঠিক আছে, তোমার গার্লফ্রেন্ডকে বুঝাও। না হইলে লিজেন্ড কেয়ার অফিসে নিয়ে আসো, আমরা বুঝিয়ে দিব। ঠিক আছে, বিষয়টা সেটেল করে দিব। তবে এর জন্য কোনো টাকা নিব না। তার মানে হচ্ছে 25 নম্বর উত্তরটা হচ্ছে কত বলেন তো? নসিবাবুর ভান্ডারে। তারপরে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় 23-24 সেশনে কয়টা প্রশ্ন আসছে, 12-13 সেশনে কয়টা প্রশ্ন আসছে। তারপরে দেখো এই পিডিএফটা কার কার লাগবে, যারা হচ্ছে ক্লাসটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করছো, যে কার কার এই পিডিএফটা লাগবে একটু কমেন্টস করো। প্রশ্নের পরিসংখ্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যত প্রশ্ন আছে, কোন অধ্যায় থেকে কয়টা আসছে, কার কার এই পিডিএফটা লাগবে, গদ্য থেকে 5টা কয়টা, যার যার লাগবে তারা কার কার পিডিএফ লাগবে একটু কমেন্টস করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এতক্ষণ ক্লাসে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।